আজকের লেসনে আমরা বুঝে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ কি করে করতে হয়, তার স্ট্রাকচারটা কি, এবং কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করতে হয় এই টেন্সে। তাহলে শুরু করি আজকের লেসনটা। এই ছবিটাকে কিভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, কিভাবে লিখতে পারি? এই ছবিটায় দেখছি পিপি গিটার বাজাচ্ছে, তাই তো? তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা হতে পারে পিপি ইজ প্লেইং গিটার। আচ্ছা, এই কথাটা কি অন্যভাবে বলা যেতে পারে? গিটারটাকে দিয়ে শুরু করে যদি বলি তাহলে আমরা বলতে পারি গিটারটা বাজানো হচ্ছে পিপির দ্বারা, বা গিটার ইজ বিং প্লেইড বাই পিপি। এই বাক্যটার যদি আমরা ভালো করে দেখি তাহলে দেখব এখানে সাবজেক্ট হচ্ছে কি যে গিটার, কাজটা হচ্ছে বাজানো। গিটার সেই বাজানোর কাজটা কিন্তু করছে না, বরঞ্চ বাজানোর যে এফেক্ট সেটা গিটারের উপরে পড়ছে। তাহলে এই বাক্যটা হচ্ছে প্যাসিভে আছে বলতে পারি আমরা। আর আগের বাক্যটা যেটা বলেছিলাম পিপি নিজে বাজাচ্ছে গিটারটা, সেটা হচ্ছে অ্যাক্টিভে আছে। তাহলে এটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভে সাবজেক্ট নিজেই কাজ করছে, প্যাসিভে সাবজেক্ট কাজ করছে না, কাজের ফলটা সাবজেক্টের উপর পড়ছে। দ্য গিটার বা গিটার ইজ বিং প্লেড বাই পিপি। এটাই হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভের মূল কনসেপ্টটা। আমরা আজকে আলোচনা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে। এর আগের লেসনটা যদি তোমরা দেখে থাকো দেখবে সেখানে আমরা করেছিলাম এই প্যাসিভের কনসেপ্টটাই বুঝিয়েছিলাম, এবং সেখানে আমরা টেন্স, কোন টেন্স নিয়ে কাজ করেছিলাম? সিম্পল প্রেজেন্ট টেন্স নিয়ে। আজকে আমরা করলাম প্রেজেন্ট কন্টিনিউয়াস নিয়ে, তার অ্যাক্টিভ এবং প্যাসিভের কনসেপ্ট আমরা ক্লিয়ার করলাম। তাহলে একটা বাক্যকে প্যাসিভ দিয়েও প্রকাশ করা যায়। কখন দরকার এটা? কখন আমরা প্যাসিভ দিয়ে এরকম প্রকাশ করব? সেই সময় যখন আমরা দেখব যে কাজটা করছে সে কিন্তু ইম্পর্টেন্ট নয়। আমরা এই ভিডিওটা দেখি যে শুধু গিটার বাজছে, এখানে আমরা কে বাজাচ্ছে সেটা দেখতে পাচ্ছি না। যে গিটার বাজছে মানে ঘটনাটা হচ্ছে সেটা ইম্পর্টেন্ট। কিভাবে এক্সপ্রেস করব? খুব সহজ, গিটার ইজ বিং প্লেড। গিটার ইজ বিং প্লেড। বাইকে সেটা আমাদের দরকার পড়ছে না। তাহলে আমরা প্যাসিভটা কখন ইউজ করব? যখন আমরা দেখব যে কাজটা বেশি ইম্পর্টেন্ট, কে করছে সেটা ইম্পর্টেন্ট নয়, কাজটা বেশি ইম্পর্টেন্ট এবং সেটা কন্টিনিউয়াস টেন্সে চলছে। কোনো একটা কাজ করা হচ্ছে, আমরা বাংলাটা মনে রাখতে পারি, কোনো একটা কাজ করা হচ্ছে। এখানে যেমন গিটার বাজানো হচ্ছে, এইরকম করা হচ্ছে সেন্টেন্সটা আমরা প্যাসিভে এইরকম ভাবে লিখতে পারবো। এবার আমরা দেখে নেব স্ট্রাকচারটা, প্যাসিভের স্ট্রাকচারটা। বাক্যটা কি আছে? দ্য গিটার ইজ বিং প্লেড বাই পিপি। এখান থেকে আমরা স্ট্রাকচারটা বের করে নিতে পারবো। প্রথম হচ্ছে দ্য গিটার, সাবজেক্ট, তারপরে একটা বি ভার্ব। এটা যেহেতু আমরা প্রেজেন্ট টেন্সে কাজ করছি তাহলে অবভিয়াসলি বি ভার্বটা কি হবে আমরা সবাই জানি, অ্যাম কিংবা ইজ কিংবা আর। অ্যাম কখন হবে? সাবজেক্ট যদি আই হয় তাহলে অ্যাম, সাবজেক্ট যদি ইউ হয় তাহলে আমরা ইউজ করি আর, আর সাবজেক্ট যদি এরকম সিঙ্গুলার নাম্বার হয় গিটারের মতো তাহলে আমরা ইউজ করব ইজ, এবং সাবজেক্ট যদি কখনো প্লুরাল হয় তাহলে আমরা বি ভার্বটা ইউজ করব আর। এখানে হচ্ছে দ্য গিটার, সেই জন্য আমরা ইউজ করেছি ইজ। তাহলে সাবজেক্টের পরে একটা বি ভার্ব লাগলো, তারপর একটা নতুন ওয়ার্ড বিইং, বিইআইএনজি, বিইং। আইএনজিটা আমরা মনে রাখতে পারবো কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এখানে বি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে, বিইং। এবং তারপরে প্যাসিভের যে সবসময় আমরা ইউজ করি ভার্বের পাস্ট পার্টিসিপল বা থার্ড ফর্ম, সেটা ইউজ হয়েছে। যদি কাজটা কে করেছে সেটা ইম্পর্টেন্ট না হয় তাহলে কিন্তু আমরা এই স্ট্রাকচারের প্রথম অংশটা নিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ সাবজেক্ট, বি ভার্ব, বিইং আর ভার্বের পাস্ট পার্টিসিপল। এটাই হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। কখন ইউজ করছি? যখন একটা কোনো কাজ করা হচ্ছে তখনই আমরা এই স্ট্রাকচারটা ইউজ করতে পারবো। কিছু উদাহরণ নেওয়া যাক, দেখি আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে নিজেরা নিজেরা বাক্য তৈরি করতে পারছি কিনা। এই যে
এই ছবিটা, রাস্তাটা সারানো হচ্ছে, কাজ করা হচ্ছে, সারানোর কাজ এখনই চলছে, কারোর দ্বারা চলছে। তাহলে সাবজেক্ট কি? রাস্তাটা, দ্য রোড ইজ বিং রিপেয়ার্ড। বাড়িগুলো রং করা হচ্ছে, বাড়িগুলো, দ্য হাউসেস, বিভার্বটা তাহলে আর, বিং পেইন্টেড, দ্য হাউসেস আর বিং পেইন্টেড। পারছি আমরা করতে? একটা ছোট্ট টেস্ট হোক, এ মিনি টেস্ট। এখানে আমরা দেখছি খাবারের প্যাকেট ফেলা হচ্ছে, ড্রপ করা হচ্ছে। কি হবে স্ট্রাকচারটা? ইয়েস, the food packets are being dropped কিংবা এয়ার ড্রপড, উপর থেকে ফেলা হচ্ছে। এখানে কি হচ্ছে? একটা ছবি আঁকা হচ্ছে। কি হতে পারে বাক্যটা? একটা কাজ করা হচ্ছে, ছবি আঁকার কাজ করা হচ্ছে। একই রকম ভাবে বলার চেষ্টা করো তোমরা। ইয়েস, এ পিকচার ইজ বিং ড্রন। ড্র ভার্বের থার্ড ফর্ম, ড্র, ড্রিউ, ড্রন। এবার আমরা দেখে নেব কি করে অ্যাক্টিভ থেকে প্যাসিভে আমরা ট্রান্সফর্ম করতে পারি, চেঞ্জ করতে পারি, ভয়েস চেঞ্জ করতে পারি, ফ্রম অ্যাক্টিভ ভয়েস টু প্যাসিভ ভয়েস। আই অ্যাম মেকিং ডলস, অ্যাক্টিভ, আমি নিজেই বানাচ্ছি। এটা প্যাসিভ করব কি করে? ডলসটাকে আমরা সাবজেক্ট বানিয়ে দেব, পুতুলগুলো বানানো হচ্ছে আমার দ্বারা। তাহলে অবজেক্টটা সাবজেক্টের পজিশনে যাচ্ছে, ডলস, be verb are, being, make verb এর থার্ড ফর্ম made by me। পুতুলগুলো বানানো হচ্ছে আমার দ্বারা, dolls are being made by me। কি দেখলাম? I সাবজেক্ট ছিল, সে চলে এসেছে অবজেক্টের পজিশনে, অবজেক্টের পজিশনে গিয়ে মি হয়ে গেছে। আর অ্যাক্টিভের বাক্যে যে ডলস, যে অবজেক্ট ছিল, সেটা সাবজেক্টের পজিশন নিয়েছে। আর তারপরে একটা বি ভার্ব এবং বিং বসেছে এবং ভার্বের থার্ড ফর্ম হয়েছে। এইভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে শিফট করতে পারবো, ট্রান্সফর্ম করতে পারবো, ভয়েস চেঞ্জ করতে পারবো। একটা ছোট্ট টেস্ট। ইউ আর ওয়াচিং দিস ভিডিও। কি হবে এটা প্যাসিভ ভয়েস করলে? তোমরা ভিডিওটা দেখছো, ভিডিওটা দেখা হচ্ছে তোমাদের দ্বারা। Yes, the video is being watched by you. They are singing a song. Yes, a song is being sung by them. তাহলে আমরা দেখলাম ভার্বের স্ট্রাকচারটা একটা নতুন আমরা পেলাম অ্যাক্টিভ থেকে প্যাসিভে হওয়ার সময়, এবং দেখলাম যে অ্যাক্টিভে যে সাবজেক্টগুলো ছিল, আই, ইউ, এই প্রোনাউনগুলো, সেগুলো অবজেক্টের জায়গায় গিয়ে নতুন রূপ পেল। এটা আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। এখানেও একবার আমরা লিস্টটা তুলে দিচ্ছি যে আই অবজেক্টে গেলে মি হচ্ছে, ইউ ইউ থাকছে, হি হিম হচ্ছে, শি হার হচ্ছে, দে হলে দেম হচ্ছে। এটা খেয়াল রাখতে হবে। আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিও এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।